বরফ ঢাকা পাহাড় আমার ভীষণ টানে। মনে হয় সত্যি যেন মেঘের দেশে পৌঁছে গেছি। আমাদের এক বান্ধবী মাঝে মাঝে ডাক পাঠায় পাহাড় থেকে। ভাবনা, তারই আমন্ত্রণে আমি আর দীপাঞ্জলি কলকাতা থেকে ট্রেনে রওনা দিলাম উত্তরবঙ্গের পথে। আমাদের গন্তব্য ঋষভ, প্রকৃতির এক আনন্দ নিকেতন। সকালে ট্রেন থেকে নেমে এবার যাত্রা সড়ক পথে। পাহাড় মানেই ঝর্ণা, মানেই নদী। একটু এগোতেই চোখে পড়ল সুন্দরী তিস্তা। আহা, কি রূপ তিস্তার! উঁচু পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে স্রোতস্বিনী। দুপাশে উঁচু সবুজ পাহাড়, আলো আধারিতে ভরা যেন অপার রহস্যে টইটুম্বুর। আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের বুক চিরে চলা। তিস্তার এপার ওপার জুড়ে একটা দারুণ সেতু। গাড়ি থামিয়ে নেমে পড়লাম। দু চোখ ভরে দেখলাম অপরূপা তিস্তাকে। ট্রেন থেকে নেমেই এখন আমরা পাহাড়ের গা বেয়ে উঠে যাবো প্রায় ৮,০০০ ফিট উপরে। হিমালয়ের বুকে শান্ত নিস্তব্ধ একটা গ্রাম, নাম ঋষভ। অনেকে নাম শোনেনি, তবে ভ্রমণ পাগলরা নিশ্চয়ই নাম শুনেছেন। আর এই হিমালয়ের বুকে এত সুন্দর প্রকৃতিকে যদি সত্যিই উপভোগ করতে চান, আমার সঙ্গে চলে আসুন ঋষভ। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আবার এগিয়ে চলা। সড়ক পথে শিলিগুড়ি থেকে ঋষভ পৌঁছতে লাগে প্রায় ঘন্টা তিনেক। পাহাড়ের গায়ে ছড়ানো সবুজ গালচে চোখে পড়ল। চা বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়ানো। ছড়িয়ে আছে রং বেরঙের ফুল, আর আছে ফুলের মতো ঝলমলে পাহাড়ি শিশু। একটু দূরেই নিচে ঝরঝরিয়ে জল ছড়িয়ে নেচে নেচে চলেছে পাহাড়ি ঝর্ণা। সত্যি বলতে কি, যেন ডুবেই গেলাম সৌন্দর্যের স্বর্গরাজ্যে। এদিকে ওদিকে যেদিকে দু চোখ যায়, ছোট বড় অসংখ্য পাহাড়। পাহাড়ের কোলে মেঘ জমে আছে। পথ ধীরে ধীরে ওপরে উঠে গেছে পাহাড়ের গা বেয়ে। একটু দূরেই পাহাড়ের ঢালে খাঁজ কাটা দেখে সেই ছোটবেলায় ভূগোল বইতে পড়া ঝুম চাষের কথা মনে পড়ল। বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হলো আলো আঁধারির খেলা। ছোট ছোট গ্রাম পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। পিচের রাস্তা ছেড়ে গাড়ি এবার ঢুকে পড়ল কাঁচা রাস্তায়। এখান থেকে ঋষভ খুব কাছে। এদিকে ওদিকে উৎসুক চোখ। বেশ কিছুটা পথ খাড়াই বেয়ে ওপরে উঠতে হয়। দুপাশে ঘন পাইনের সারি। না, এটা কোনো রেস নয়, চলার পথে একটু মজা। পাহাড়ি মানুষের জীবন বয়ে চলেছে নিজস্ব ধারায়। ঋষভে পৌঁছতেই ঝুপ করে সন্ধে নেমে এলো। পাহাড়ের কোলে এক ঘুমন্ত গ্রাম ঋষভ, এক নিস্তব্ধ উপত্যকা। ভোর হল বিভাবরী। রাত্রি অবসান জানিয়ে দিল পাহাড়ি মোরগ। প্রভাতী আলোয় আকাশ রেঙে উঠল। পাখির কলকাকলিতে জেগে উঠল ঘুমন্ত ঋষভ। শুরু হয়ে গেল
আলোর অপেরা। ওই আকাশে তখন সবার মুক্তি আলোয় আলোয়। তুহিন শুভ্র তুষার শৃঙ্গ, মনে হচ্ছে স্বর্গের প্রথম সিঁড়ি এই ঋষভ। রম্মানী বৃক্ষ, সুন্দর নিহারি, কবে যেন পড়েছিলাম এই নামের অনেকগুলো বই। আর আজ আমার চোখে সুন্দর এসে ধরা দিল আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। ঋষভ থেকে বেশ খানিকটা ওপরে পায়ে হেঁটে ট্রেক করে উঠলেই টিপিন্দারা। ভাবনা বলল, অদ্ভুত একটা আত্মহারা ভাব আসে ওখানে গেলে। কাঞ্চনজঙ্ঘা আর সব পাহাড় চূড়োগুলো সম্পূর্ণরূপে দেখা দেয় এক জায়গায় দাঁড়িয়ে 180 ডিগ্রি ঘুরে গেলেও কোথাও কোনো আড়াল নেই। কি কেমন লাগছে? এখনো 25 মিনিট পথ বাকি টিপিন্দারার মোড়ে পৌঁছতে। ঋষভ থেকে টিপিন্দারা 750 ফিট ওপরে, টোটাল 9000 ফিট ওপরে টিপিন্দারা। এখনো রহস্য রোমাঞ্চের পথ দিয়ে চলেছি। ভাববেন না যেন এখানেই শেষ, আরও আছে আগে। চলুন গিয়ে গিয়ে দেখি। হাঁপিয়ে গেছেন? আমি একটু হাঁপিয়েছি, কিন্তু হাঁপালে চলবে না, কাঞ্চনজঙ্ঘা পুরো দেখবো। চলুন। ওয়াও, অসাধারণ। সবুজ পাইনের জঙ্গল আর পাখির কোলাহলে মুখর টিপিনারা। যেদিকেই তাকাই পাইনের ফাঁক দিয়ে চোখে পড়ে একটা না একটা পাহাড়ের চূড়ো। বলুন তো, এই মুহূর্তে কোথায় বসে? এক অপার সৌন্দর্যের আধারের সামনে বসে, যেখান থেকে শুরু করেছিলাম ঋষভ, তার থেকে 750 ফিট ওপরে আমি এই মুহূর্তে বসে আছি টিপিন্দারাতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 9000 ফিট ওপরে। সারা পৃথিবীর লোকের স্বপ্ন, যাকে আমরা বলি কাঞ্চনজঙ্ঘা, আর এখানকার অধিবাসীরা বলে কাঞ্চুন জুম গা। ছোট ছোট বেশ কয়েকটা সুন্দর টুরিস্ট কটেজ আছে ঋষভে। এই মনোরম শান্ত পরিবেশে চোখে পড়ল এক নবদম্পতি। স্বর্গের বুকে স্বর্গীয় রোম্যান্স। এখানে বসে প্রাণ ভরে উপভোগ করতে হয় প্রকৃতির অপরূপ শোভা। মুগ্ধ নয়নে চেয়ে থাকি, চোখ আর ফেরানো যায় না। নীল আকাশ, ঘন মেঘ, উজ্জ্বল সূর্যের আলো, ঝকঝকে সবুজ গাছ, বাহারি ফুল, চোখ জুড়িয়ে যায়। কত রকমের যে পাখির ডাক, আর যাকে নিয়ে গর্বের শেষ নেই, সেই কাঞ্চনজঙ্ঘা। একই অঙ্গে কত রূপ। ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে হবে রাক্ষস রাজার দেশে। ভাবছেন, রাজা তাও আবার রাক্ষসদের? না, এখন রাক্ষসও নেই, রাজাও নেই, আছে তার ধ্বংসাবশেষ। ঋষভের ঠিক উল্টো দিকের পাহাড়ে। ভাবনার বন্ধু রাজেন ওই নিয়ে গেল আমাদের।
আমি এখন আছি উত্তরবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে, একটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে। আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু রাজেন। ও আমাকে বললো একটা অদ্ভুত একটা নতুন জায়গা দেখাবে। তো এখানে সামনে নাকি একটা রাক্ষস রাজার রাজ দরবার আছে, পুরনো ধ্বংসাবশেষ, সেটা নাকি অসাধারণ। তো গিয়ে দেখবো আমরা সেটা গিয়ে, আর দেখি কী আছে ওখানে। ভীষণ ইন্টারেস্টিং জায়গাটা। আর রাস্তার দুপাশে একটা জিনিস দেখছি আমি এখানে, ওয়াইল্ড বেরি, ওরা বলছে আর কি ওয়াইল্ড বেরি, এই ফলটা এটা পাওয়া যাচ্ছে। টুকটু করে খাচ্ছি, নট ব্যাড, ভালো লাগছে খেতে। তো যাই খেতে খেতে। বেশ কিছুটা পথ ওঠা গেল। দেখলাম গাছের গায়ে ফলক লাগানো। চড়াই বেয়ে অনেকটা পথ ওঠা। পথ খুবই অমসৃণ, এবড়ো খেবড়ো, গাছপালা বেশ ঘন, জঙ্গলই বলা যায়। ভাবনা আর দীপাঞ্জলি অনেকটা উপরে উঠে গেছে। ওখান থেকে ডাকলো আমায়, উঠতেই হলো। দেখলাম সেই ধ্বংসাবশেষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বেশ একটা ঘাট ছমছমে পরিবেশের মধ্যে। আমার সামনে রয়েছে রাক্ষস রাজাদের দুর্গের ধ্বংসাবশেষ। লেপচারা এই জায়গাকে আজও তীর্থস্থান বলে মনে করেন, তার কারণ যে রাক্ষস রাজা ছিলেন তিনি লেপচা ছিলেন। আমার সামনে আমি যার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা হচ্ছে রাক্ষস রাজার পুজোর ঘর। আর ওই দূরে দেখা যাচ্ছে রাক্ষস রাজার স্নানের জন্য ব্যবহৃত কুয়া। এইদিকে স্নানের ঘর হিসেবে ব্যবহার করা হতো। একবার উঁচুতে উঠে গেলে নিচের কথা মনে রাখতে চায় না অনেকেই। পাহাড়ের উপরে একবার উঠলে অনিবার্যভাবে চোখ চলে যায় নিচের দিকে। একটু এগিয়ে দেখলাম কতটা উঁচুতে উঠে এসেছি। অনেক নিচে একটা গ্রাম, ছোট্ট ছোট্ট বাড়ি, সরু আঁকাবাঁকা রাস্তা, গাড়ি চলছে, ঠিক যেন জন্মাষ্টমীতে সাজানো খেলনা। ভাবা যায় ছিলাম ওই প্রান্তে আর এখন এই প্রান্তে। আমরা একটা অদ্ভুত একটা টিলার ওপর দাঁড়িয়ে আছি। ওই দূরে ঋষভকে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে রাংসাংগুড়ি। আর এখানে রাক্ষস রাজার, মানে অনেক আগে পুরানো রাক্ষস রাজার দরবার ছিল পেছনে। আর এখানে শত্রুদের আগমন যাতে না হয় প্রচুর পাথর রাখা থাকতো। আর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি প্রায় 8 ইঞ্চি মতো গর্ত একটা আছে। এখানে তোপ রাখা হতো, তোপ দাগার জন্য, শত্রুদের প্রবেশ না হয় সেই জন্য। এই জায়গাটা হচ্ছে একটা খুব সুন্দর পিকনিক স্পট। আর আমরা একটা খুব ঘন জঙ্গল পেরিয়ে এলাম। খুব সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর পাখি দেখলাম আমরা এখানে। আর আপাতত এই জায়গাটা এত উঁচুতে, আমার ঠিক মনে হচ্ছে আমি যেন হিমালয়ের ছাদে দাঁড়িয়ে আছি। একটু বেলার দিকে বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। পথে রাস্তার উপর ঘন মেঘ আমাদেরই ঘিরে ধরল, নাকে মুখে ঢুকে গেল প্রায়। আকাশচুম্বী ঘন পাইন গাছ ঘেরা, চারিদিক মেঘে ঢাকা, যেন ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে এই সুন্দরী। অসাধারণ, একেই তো বলবো স্বর্গরাজ্য। আরো একটি সুন্দরী গ্রাম লোলেগাঁও। বেশ কিছু টুরিস্ট লজ আর বাংলো আছে এখানে। কয়েকটা দিন নিভৃতে নিশ্চিন্তে থাকার জন্য আদর্শ শৈলাবাস লোলেগাঁও। খুব কাছেই আছে একটা হেরিটেজ পার্ক। যারা গাছ বা পাখি ভালোবাসেন তাদের জন্য একেবারে আদর্শ জায়গা। আমরা এখন এসেছি লোলেগাঁওতে হেরিটেজ পার্কে। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এই সারা হিমালয়তে যত রকমের গাছগাছালি আছে, পার্বত্য গাছগাছালি, প্রত্যেকটি স্পিসিস এখানে রাখা আছে একটি করে। এই জন্য নাম হয়েছে হেরিটেজ পার্ক। আর ভেতরে একটা চমক আছে, সেই চমকটা কী সেটা আমি ভেতরে গিয়ে দেখবো।
গাছের ভেতর দিয়ে ঝুলন্ত সেতু, ক্যানোপি ওয়াক। চারিদিকে পাখির কলরব যেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। দীপাঞ্জলি চটপট উঠে এগিয়ে গেল। এবার বুঝছেন তো চমকটা কি? এই ক্যানোপি ওয়াক, এই ক্যানোপি ওয়াক কিন্তু পৃথিবীর খুব একটা সর্বত্র দেখা যায় না। আর এই লোলেগাঁওতে এই হেরিটেজ পার্কের মধ্যে একটা আমরা দেখলাম। আর ঠিক মনে হলো আমি বাতাসের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম। আসলে কিন্তু এই গাছের মধ্যে একটা ব্রিজ, এটা পুরোটা। আর চতুর্দিকে পাখির আওয়াজ পাচ্ছে, পাখির ডাকের আওয়াজ। আর যারা পাখি ভালোবাসেন, বার্ডস লাভার্সদের জন্য, তাদের জন্য একটা আইডিয়াল প্লেস। এটা হচ্ছে একটা গাছ ঘর, যাকে বলে ট্রি টপস। আমি এখন এটার উপর উঠবো। আর এরকম একটা গাছ ঘর আমরা শুনেছি কিনিয়ার জঙ্গলে জিম করবেট তৈরি করেছিলেন, সেখানে উনি থাকতেন। আর কুইন এলিজাবেথ কিন্তু একবার এসেছিলেন ওখানে। তবে লোলেগাঁওতে এসে আমার নিজেকে কিন্তু বলে এখানে উঠতে গিয়ে এলিজাবেথ মনে হচ্ছে। আমি একটু উঠবো উপরে। পাহাড়ে ঘন মেঘ থাকলে তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। আমরাও তাড়াতাড়ি রিসপে ফিরে এলাম। ভাবনা বেশ আমোদে। সন্ধ্যায় ও আয়োজন করেছিল বনফায়ারের। স্থানীয় গ্রামের কিছু ছেলে মেয়ে, ভাবনা, আমি, দীপাঞ্জলি একসঙ্গে গান বাজনায় মেতে উঠলাম। সোমা, ভাবনার আরেক বন্ধু, কোচবিহারে থাকে। চমৎকার একটা ভাওয়াইয়া গান গেয়ে আসর জমিয়ে দিল। জলপই পারি আহারে তুই দুইটা নেরে সঙ্গে রহে মুই কহে দুইটা দে রে তুই দুইটা নেরে সঙ্গে রহে মুই কহে দুইটা দে রে সঙ্গরা রে বাপই সঙ্গরা রে গস তুটি আমুকে জলপই পারি আহারে। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমরা রিসপ ছেড়ে বেরিয়ে পড়লাম। কিছুটা নেমে আসতে এই রাস্তার ধারে ঘন পাইন আর ধুপি গাছ দেখে দাঁড়াতে বাধ্য হলাম। দীপাঞ্জলি নেমে পড়ল। পাহাড়ের গায়ে এই পাইনের বন, এই আলো ছায়ার খেলা সত্যি অপূর্ব। কবিগুরুর গান মনে পড়ে যায়, সে যে দেখেছি পথে যেতে তুলনা হিনারে। আমি এখন ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হিমালয়ের বুকে একটা জঙ্গল, শুধু জঙ্গল। এটাকে বলে অ্যালপাইন ফরেস্ট, কারণ পুরো বিশাল বিশাল পাইন গাছ। এখানে আর একটা গাছ পাওয়া যায়, সেটা হচ্ছে ধুপি গাছ, এখানকার বৈশিষ্ট্য। আর দেখতেই পাচ্ছেন, মানে আমরা এই অ্যালপাইন ফরেস্ট সুইজারল্যান্ডে দেখেছি,
কিন্তু এখানকার মতো এত সৌন্দর্য আমার মনে হয় না পৃথিবী আর কোথাও আছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এত সুন্দর স্ট্রে ল্যান্ড, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জমি আর কোথাও পাওয়া যায় না। চলুন দেখি আর কি দেখা যায়। পাহাড়ি পথের বাঁকে বাঁকে মেঘ ঠেলে এগিয়ে চললাম। এবার যাত্রা লাভার উদ্দেশ্যে। আরো এক অনুপম শৈল শহর লাভা। কখনো মেঘ, কখনো রোদ। লাভার মনোমোহিনী রূপ অপূর্ব। ওপর থেকে পাহাড়ের কোলে এই ছোট্ট শহর লাভা দেখতে এত মনোরম লাগে। ছোট বড় নানা মাপের, নানা আকারের বৈচিত্র্যময় ঘরবাড়ি রয়েছে লাভায়। একটা সুরম্য বুদ্ধ মন্দিরও আছে লাভায়। শোনা যায় দলাই লামা প্রায়ই এখানে আসেন। লাভা থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাওয়ার পথে পড়বে এক নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেটওয়ে। আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি নেওড়া ভ্যালি ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এইটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তা, ঢোকার রাস্তা। আর পুরো যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আর এখানে আমাদের হিমালয়ের এক বিরল প্রজাতির রেড পান্ডা আর ব্ল্যাক বিয়ার পাওয়া যায়। শুধু এইখানেই পাবেন। এই সেন্টারের ভেতরে রয়েছে নেওড়া ভ্যালি পার্কের সচিত্র বিবরণ এবং দুষ্প্রাপ্য সব প্রাণীর ট্যাক্সিডার্মি। রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, আরো কত কি। পাহাড়ের গা বেয়ে বেশ কিছুটা উঠতেই একটা গা ছমছম করা ভাব, যেন ঘন মেঘের রাজ্যে ঢুকে পড়লাম। মনে হয় এখানে সূর্যের আলোর প্রবেশ নিষেধ। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়। চারিদিকে বরফ ছড়িয়ে আছে, হাড় হিম করা ঠান্ডা, অদ্ভুত শান্ত পরিবেশ। বরফ, প্রচন্ড ঠান্ডা এখানে। আমি নিজেও জানি, ওখানে উচ্চতা আমরা উঠে এসেছি। আর একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ এখানে। একদম সূর্যের আলো ঢোকে না। তার প্রমাণ হচ্ছে এই যে গাছের মধ্যে মস, চতুর্দিকে শ্যাওলা। আর এখানে এই জঙ্গলটাকে দেখে মনে হচ্ছে সেই অ্যামাজন কিংবা আফ্রিকার জঙ্গলের মতো। আর আরো ওপরে উঠছি আমরা, দেখি আর কি কি পাই। কতটা বরফ, ভীষণ ঠান্ডা। একটু আগে বরফ দেখালাম, ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। আর এই যে জন্তু জানোয়ারগুলো এখানে, এদের আস্তানা বলতে পারেন এই ফরেস্ট। আর এই যে বাঁশ গাছ দেখছেন, বাঁশ ঝাড়, ঘন বাঁশ ঝাড়, এগুলো হচ্ছে সেই রেড পান্ডার ফডার। আর হাতি হচ্ছে প্রধান খাদ্য এগুলো। শোনা যায় এখানে হাতি, বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক, রেড পান্ডা, স্নো লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এসবই দেখা যায়। তবে এমন মেঘের দিনে দর্শন পাওয়া সম্ভব নয়। মেঘ, অন্ধকার জঙ্গল সব মিলিয়ে
এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। নেওড়া ভ্যালি 0 পয়েন্টে দিন দুপুরেই আধার ঘনিয়ে এসেছে। একটু ভয় ভয় করছে, থ্রিলিংও লাগছে। আমরা এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানেই গাড়ি রাস্তা শেষ, এরপর গাড়ি যায় না। সামনে থেকে ট্রেকিং রুট শুরু হয়েছে। এটা কি? ও হ্যাঁ, এটা হচ্ছে সেই কাটুস ফল। আমাকে একজন বলেছিলেন বটে, এই কাটুস গাছেরই ফল। এটা আমাদের সেই ভাল্লুক আর রেড পান্ডার খাদ্য। দেখতেও কেমন ভাল্লুকের মতো না? চলুন দেখি, আমি ট্রেকিং করতে দেখি একটু। আসুন। ভাবনা আর দীপাঞ্জলি ট্রেকিং রুট ধরে একটু এগিয়ে গেল। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে না, মনে মনে নয়, এই অসাধারণ পরিবেশে সত্যি সত্যি হারিয়ে যেতে ইচ্ছে করে। এমন রোমাঞ্চ আর কোথায়, যেখানে সূর্য মনকে রাঙিয়ে দেয়, মেঘ রহস্যের ওড়না দুলিয়ে হাতছানি দেয়, পাখির গানে প্রাণে যাকে সুরের দোলা, আর কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়া শিখিয়ে দেয় সব গ্লানি, সব মলিনতার ঊর্ধ্বে উঠে নির্মল চিত্তে মাথা উঁচু করে বাঁচতে। এখান থেকে ফিরে যেতে কি মন চায়? তবু যেতেই হয়। আবার আবার আসার, ফিরে ফিরে আসার তীব্র আকর্ষণে।